ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। তুই আমার মরণ, তানিয়া খাতুন, পর্ব ৩৯। অতিরিক্ত রোমান্টিকতা অ্যালার্ট। যারা অনেক বেশি রোমান্টিক গল্প পছন্দ করেন, গল্পটি শুধুমাত্র তাদের জন্য। নওশাদ মহলের বড় বসার ঘরটা আজ অদ্ভুত রকম শান্ত। ঘরে বসে আছেন দাদাজান, নয়না, ইমরান আর নূর। কথাবার্তার কেন্দ্রবিন্দু ইমরানের আব্বুর জামিন। দাদাজান গম্ভীর মুখে বসে আছেন, দু হাতের আঙুল জোড়া লাগিয়ে। বয়সের ভারে কাঁধ নুয়ে গেলেও তার উপস্থিতি এখনো দৃঢ়। তিনি ধীরে ধীরে নয়নার দিকে তাকালেন। নয়নার মা, তোমার কি মত? প্রশ্ন সহজ হলেও তার ভেতরে ছিল অনেক ভার। নয়না কয়েক সেকেন্ড চুপ থাকলেন, চোখ নামানো, কিন্তু ভেতরে ঝড় চলছে। তারপর তিনি মাথা তুলে সোজা হয়ে বসলেন। তার গলায় কোনো কাপড় নেই। তিনি তার স্বামী, এটা সত্যি। তিনি আমার স্বামী, এটা সত্যি। কিন্তু তার থেকেও বড় সত্যি হলো তিনি অন্যায় করেছেন, আর অন্যায় করলে শাস্তি পাওয়া উচিত। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে যায়। তিনি থামেন না। শুধু সম্পর্কের কারণে কাউকে ছাড় দিলে সেটা অন্যায়ের পক্ষ নেওয়া হয়। তাহলে তো অপরাধ করার পর মানুষের ভয়টাই শেষ হয়ে যাবে। ইমরান যদি কোনোদিনও কোনো ভুল করে, নূরকে আমি একই কথা বলবো। দোষীকে দোষী বলতে হয়, সে নিজের মানুষ হোক বা অন্য। নূর যেন হঠাৎ শ্বাস নিতে ভুলে যায়। সে ধীরে ধীরে শাশুড়ির দিকে তাকায়। মনে মনে ভাবে, এমন মানুষ এখনো আছে যেখানে সবাই নিজের আপনজনের দোষ ঢাকার চেষ্টা করে, সেখানে উনি উল্টো দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা বলছেন। নূরের চোখে অদ্ভুত এক সম্মান জন্মায়। ইমরান এতক্ষণ চুপচাপ শুনছিল, কিন্তু এবার ভ্রু কুঁচকে বলে ওঠে, এটা ঠিক না আম্মু। তুমি আমার ভোলাবেলা বউকে রাজনীতি শেখাচ্ছ। তার গলার অর্ধেক অভিযোগ, অর্ধেক আদর। নয়না সঙ্গে সঙ্গে তাকালেন ছেলের দিকে। হ্যাঁ, বেশ করেছি, আবারও শেখাবো। অন্যায়ের সামনে চুপ থাকা শেখাইনি আমি, সত্য কথা বলতে শিখিয়েছি। ইমরান মুখ পাকায়, কিন্তু ভেতরে ভেতরে সে জানে তার মা ভুল বলছে না। দাদাজান হঠাৎ মৃদু হেসে উঠলেন। সেই হাসিতে ছিল গর্ব। এই মেয়েটাকেই সে নিজের হাতে এই বাড়িতে বউ করে এনেছিলাম। তিনি ধীরে ধীরে বলেন, আজ বুঝি আমার সিদ্ধান্তটা ভুল ছিল না। নয়না একটু লজ্জা পেয়ে আঁচল দিয়ে মুখ চাপা দেন। এত বছর পরেও শ্বশুরের প্রশংসা তাকে নরম করে দেয়। ঘরের টানটান পরিবেশটা একটু ঢিলে হয়। ঠিক তখনই ইমরান গলা পরিষ্কার করে বসার ভঙ্গি বদলায়। দাদাজান, তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো বাবা, কি কথা? দাদাজান মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে ইমরানের মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে একটু ইতস্তত করে। নূর তার দিকে তাকিয়ে আছে কৌতূহল নিয়ে। আসলে আমি একটা নির্দিষ্ট দিনে একটা পার্টির আয়োজন করতে চাই। ইমরান এবার এক নিঃশ্বাসে বলে ফেলে, সাইমা, আদিল আর আমার নূরের বিয়ের কথা অনেকেই জানে না। পরিস্থিতির জন্য সবকিছু চুপচাপ হয়েছিল। নতুন করে বিয়ে করার কোনো দরকার নেই, কিন্তু আমি চাই একটা অনুষ্ঠানে করে সবাইকে জানাতে যে আমরা বিবাহিত। নূরের বুক কেঁপে ওঠে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইমরানের দিকে। এই স্বীকৃতি সে কখনো মুখে চায়নি, কিন্তু মনে মনে কতবার চেয়েছে সেটা অগণিত। নয়নার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বাহ, এটা তো দারুণ কথা। দাদাজন মাথা নেড়ে বলেন, খুব ভালো প্রস্তাব। তবে নূরের আম্মু আব্বুকে জানাতে হবে, তাদের মতামত জরুরি। ইমরান দ্রুত বলে, আমি চাই সব আয়োজন এ বাড়িতেই হোক। ওনাদের সম্মানের সাথে দাওয়াত করে সব বুঝিয়ে বলবো। দাদাজনের চোখে সন্তুষ্টি। ঠিক আছে, দিন তারিখ ঠিক করো, আমি নিজে গিয়ে সবাইকে আমন্ত্রণ করব। নূরের চোখ ভিজে উঠে অজান্তেই। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে। তার ভেতরে একটা কথা ঘুরছে, আজ সত্যি সে এই পরিবারের অংশ হয়ে উঠেছে। মিস্টার ইমরান নওশাদের স্ত্রী নূরজাহান নওশাদ। ইমরান চুপি চুপি নূরের হাতের কাছে হাত রাখে। তারও কারো চোখে পড়ে না, কিন্তু সেই ছোট্ট স্পর্শে যেন একটা নীরব প্রতিশ্রুতি। ডাইনিং টেবিলের মুখোমুখি বসে আছে নূর আর দাদাজান। দুপুরের নরম রোদ জানালা দিয়ে ঢুকে টেবিলের উপর ছড়িয়ে পড়ছে, কিন্তু নূরের মুখে সেই আলো নেই। পরীক্ষার টেনশনে তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ। ঠোঁট শুকনো, মুখে খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। নয়না রান্নাঘর থেকে বারবার আসা যাওয়া করছেন, হাতে ভাতের বাটি, ডাল, তরকারি। তিনি নিজে উঠে দাঁড়িয়ে নূরের প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। মুখে হালকা রাগ, কিন্তু সেই রাগের ভেতরে পরিষ্কার মায়ের চিন্তা। নয়না ভাত তুলে দিতে দিতে বকতে শুরু করলেন,
যেই ভাতটা দিয়েছি পুরোটা শেষ করবা নূর। আমি কোনো কথা শুনতে চাই না এখন। আর তুমি ছোট নেই, কদিন পর যদি বেবি হয় তখন শরীরে জোর কই পাবে শুনি। নূর চমকে ওঠে, মাথা আরও নিচু করে ফেলে। লজ্জা অস্বস্তি মিলে যায় তার চেহারায়। হাত দিয়ে প্লেটের ভাত নাড়াচাড়া করে, কিন্তু মুখে তুলছে খুব ধীরে ধীরে। দাদাজান সব দেখছিলেন চুপচাপ, তার চোখে মায়া, ঠোঁটে মৃদু হাসি। হেসে বলেন, লজ্জার কিচ্ছু নাই মা, বেশি বেশি করে খাও। আমি তো আমার পুতিদের দেখেই মরবো। দাদাজান কথা শুনে নূর না চাইতেও হেসে ফেলে। লজ্জায় চোখ তুলে তাকাতে পারে না, শুধু নিচের দিকে তাকিয়েই হাসে। নয়নাও মুখ ফিরিয়ে হাসি চাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেন না। ঠিক তখনই নীরবতা ভেঙে টিং টিং নূরের ফোন বেজে ওঠে। নূর ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকায়। আম্মু কলিং। তার বুক ধক করে ওঠে। এই সময় তো আম্মু কল করে না। সে দ্রুত রিসিভ করে। হ্যালো আম্মু। উপর থেকে কাপা তাড়াহুড়ো ভরা কণ্ঠ। নূর মা, তুই এখন সিটি হাসপাতালে আসতে পারবি? নূর একদম সোজা হয়ে বসে পড়ে, চোখে বড় বড় হয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, কার কি হয়েছে আম্মু? ওপাশ থেকে ছোট করে উত্তর আসে, তুই আয়, পরে বলবো। তারপরে লাইন কেটে যায়। হ্যালো আম্মু, আম্মু। নূর কয়েকবার বলে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। ফোনটা ধীরে ধীরে নামিয়ে আনে, মুখের রং ফ্যাকাশে। নয়না প্রথম খেয়াল করেন, চিন্তিত গলায় জিজ্ঞাসা করেন, কার আবার কি হলো? নূর চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, কণ্ঠ শুকনো। আমি যাই আম্মু। নয়না সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না, নিশ্চয়ই যাবে। এক কাজ করো, ইমরানকে কল করো। নূর মাথা নাড়িয়ে উত্তর দেয়, ওনার ফোন বন্ধ, উনি তো টিচার্সদের মিটিংয়ে আছেন। দাদাজান ফ্রু কুচকে তাকান, কণ্ঠে দুশ্চিন্তা। নয় না, তাহলে তুমি যাও ওর সাথে। নূর তাড়াতাড়ি বলে ওঠে, না দাদাজান, আমি তো কিচ্ছু খাইনি, আমি বাড়ির গাড়ি নিয়ে চলে যাচ্ছি, ড্রাইভার কাকাকে ডাকি। নয়না কয়েক সেকেন্ড চুপ করে থাকেন। মেয়েটার মুখের ভয়টা তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। তারপর নরম কিন্তু ভারী গলায় বলেন, বেশ, কিন্তু সাবধানে যেও। চলো, আমি ড্রাইভারকে বুঝিয়ে দিচ্ছি। নূর ধীরে ধীরে মাথা নাড়ে, ওনারটা ঠিক করে নেয়। হাতের ফোনটা শক্ত করে ধরে তার চারদিকে হাঁটতে শুরু করে। হাসপাতালে পৌঁছাতেই নূরের বুকটা ধকধকানি আরও বেড়ে যায়। গাড়ি থামার আগেই সে তাড়াতাড়ি ফোন বের করে আম্মুকে কল দেয়। ওপাশ থেকে কল ধরতেই নূর ব্যাকুল গলায় বলেন, আম্মু আমি এসে গেছি। আম্মু দ্রুত বলেন, কেবিন নাম্বার বলেন। তুই সোজা এইদিকে আয়। লাইন কেটে যায়। নূর তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে। হাসপাতালের সাদা তোয়ালে, অদ্ভুত গন্ধ, চারপাশে ব্যস্ত মানুষের আনাগোনা, সব মিলিয়ে মাথাটা ঝিমঝিম করতে থাকে। কেবিনের সামনে দাঁড়িয়ে এগিয়ে যেতেই দেখে তার আম্মু আর খালা দাঁড়িয়ে আছেন। দুজনের মুখেই চিন্তার ছাপ, চোখ লাল। নূর হাতে কাছে যেতেই কাপা গলায় বলে, কি হয়েছে আম্মু, এবার তো বলো। আম্মু চোখ মুছতে মুছতে বলেন, আসফির খুব অবস্থা খারাপ, অপারেশন হবে কিছুক্ষণ পর। তুই শুধুমাত্র তোকে একবার দেখতে চাইছে। কিন্তু কি হয়েছে? খালা কাঁদতে কাঁদতে বলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে রে। আমার ছেলেটা আমাকে নিয়ে এখানে ঘুরতে এসেছিল, একটু বাইরে বের হয়েছিল, এরপরই হাসপাতাল থেকে খবর আসে। নূর স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন কথা হারিয়ে ফেলেছে। মাথার ভেতর শব্দ ঘুরছে, কিন্তু কোনো বাক্য তৈরি হচ্ছে না। আম্মু নরম গলায় বলেন, জামা একবার দেখে আয়, তারপরে অপারেশন শুরু হবে। নূর ধীরে মাথা নাড়ে, পা দুটো ভারী হয়ে গেছে, তবু সে কেবিনের দরজার দিকে হাঁটে। ভেতরে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে একজন অসুস্থ মানুষ, ব্যান্ডেজে শরীর মোড়া, যন্ত্রে ঘেরা, মুখ ফ্যাকাশে। এই অবস্থায় তাকে দেখতে চেয়েছে নূরের বলার মতো কিচ্ছু থাকে না। বলবেই বা কি? একজন অসুস্থ মানুষ তাকে দেখতে চেয়েছে, সে কি না করতে পারে? এতটা স্বার্থপর তো সে নয়। চলবে। তুই আমার মরণ। তানিয়া খাতুন, পর্ব 40। মিটিং শেষ হতেই ইমরান আর এক মুহূর্ত কলেজে দাঁড়ায় না। ফাইলগুলো টেবিলে রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। মাথার ভেতর অকারণ অস্থিরতা, কেন যেন সকাল হতে মনটা অশান্ত ছিল। গাড়িতে উঠে বসে সে প্রথমে নূরকে কল করে। রিং যায় না। মেয়েরই কণ্ঠস্বর শোনা যায় নেটওয়ার্ক কভারেজের বাহিরে। ইমরানের ভ্রু কুঁচকে যায়। সে সঙ্গে সঙ্গে নয়নাকে কল দেয়। নয়না কল রিসিভ করেই বলেন, কোথায় আছিস রে? ইমরান স্ট্রেনিং শক্ত করে ধরে বলে, আমি ফিরছি আম্মু, গাড়িতে আছে। নূর খাওয়া দাওয়া করেছে? নয়নার গলায় চিন্তা স্পষ্ট। না রে, মেয়েটা ঠিক মতো খাইতে পারলো না। ওর আম্মু কল করেছিল, ওদের কেউ অসুস্থ, সিটি হাসপাতালে ভর্তি আছে, সেখানে গেছে। তুই একটু ওখানে যা, দেখে আয় মেয়েটা কি করতেছে।
আমি তো কল করছিলাম, কিন্তু নেটওয়ার্কের বাইরে বলছে। ইমরানের বুক থক করে ওঠে। আমিও করছি, একই বলছে। ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। কল কেটে সাথে সাথেই ইমরান নূরের আম্মুকে ফোন দেয়। ওপাশ থেকে যা শোনে তাতে তার চোখের দৃষ্টি বদলে যায়। চোয়াল শক্ত হয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। স্টিয়ারিং ছেড়ে এসে হঠাৎ গাড়ির জানালার কাছে জোরে ঘুষি মারে। কাঁচ ভেঙে গুড়িয়ে যায়, হাত কেটে যায়। কাচের ধার বা ধাতব ধারালো অংশে চামড়া ছিঁড়ে রক্ত বের হতে শুরু করে। কিন্তু সে যেন কিছুই টের পায় না। দাঁতে দাঁত চেপে গলায় চাপা আগুন নিয়ে ফিসফিসিয়ে বলে, পরপুরুষের জন্য তোর এত মায়া কেন হুড়পড়ি? আমি ছাড়া অন্য কারো দিকে তাকাতে তোর বুক কাঁপে না? আল্লাহর কসম, আজ যদি আমি ঠিক থাকি তোকে আমার রক্ত দিয়ে গোসল করাবো। তার চোখ লাল, শিরা উপশিরা ফুলে উঠেছে। রাগ, কষ্ট, অধিকারবোধ সব মিলিয়ে সে নিজেই যেন নিজেকে চিনতে পারছে না। হঠাৎ জোরে ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়িটা ঝাঁকুনি দিয়ে সামনে ছুটে যায়। রাস্তার গাড়ি, মানুষ, সিগন্যাল কিছুই যেন তার চোখে ঠিক মতো পড়ছে না। শুধু একটা জায়গায় মাথায় কাজ করছে বারবার, সিটি হসপিটাল। স্টিয়ারিং ধরা হাতে রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে, আর তার ভেতরের বড় ঝড় ক্রমশই ভয়ানক হয়ে উঠছে। নূর ধীরে ধীরে কেবিনের ভেতরে ঢুকছিল। সাদা চাদরে ঢাকা বিছানায় শুয়ে আছে আসফি, মুখ ফ্যাকাশে, পাশে মনিটরের টিকটিক শব্দ। অক্সিজেন মাস্কে তার নিঃশ্বাস কাঁপছে। এই মানুষটাকে এমন অবস্থায় কখনো দেখেনি নূর। সে বিছানার পাশে গিয়ে চুপচাপ দাঁড়ায়। কি বলবে বুঝতে পারে না, গলা শুকিয়ে যায়। আসফি কষ্ট করে চোখটা মেলে তাকায়। চোখে ব্যথা, কিন্তু নূরকে দেখে একটা দুর্বল হাসি ফুটে ঠোঁটে। ঠোঁট নাড়ে খুব আস্তে। তুই এসেছিস? হ্যাঁ, আমি এসেছি। আসফি যেন আরও কিছু বলতে চায়, কিন্তু কাশি উঠে যায়। শব্দ বের হয় না ঠিক মতো, তবুও চোখে একটু শান্তি। নূরকে দেখেছে, এতেই যেন তার একটু ভরসা পেয়েছে। ডাক্তার ভেতরে ঢুকে পরিস্থিতি দেখে নার্সদের নির্দেশ দেন, টাইম হয়ে গেছে, পেশেন্টকে ওটিতে নিতে হবে। নূর একপাশে সরে দাঁড়ায়। স্ট্রাকচারে এনে আসফিকে ধীরে ধীরে সরানো হয়। যাওয়ার সময় আসফির চোখ আবার একবার নূরকে খোঁজে। নূর হাত বাড়িয়ে হালকা করে তার আঙুল ছুঁয়ে দেয়। তারপর দরজা বন্ধ। অপারেশন থিয়েটারের লাল বাতি জ্বলে ওঠে। নূর ধীরে ধীরে বাইরে এসে দেয়ালের পাশে দাঁড়ায়। বুকের ভিতর চাপা ভার। সে ভেবেছিল আসফিকে একবার দেখে বাড়ি ফিরে যাবে। তার তো এখানে থাকার কথা না, কিন্তু যেতে পারলো না। তার আম্মু কাঁদছেন, খালা বারবার চোখ মুছছেন। নূর এগিয়ে গিয়ে দুজনকে ধরে বসায়, পানি এনে দেয়, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সময় কেটে যাচ্ছে। হাসপাতালের করিডোরে সাদা আলো, নার্সদের হাঁটার শব্দ, দূরে কোথাও শিশুর কান্না, সব মিলিয়ে অদ্ভুত এক চাপা পরিবেশ। এই তোড়ঝাড়, দুশ্চিন্তা, সবার কান্না সামলাতেই নূর পুরোপুরি ফুলে যায়। সে এখনও ইমরানকেই কিচ্ছু জানায়নি। তার ফোনটা ব্যাগের ভিতর নীরবে পড়ে আছে। স্ক্রিন অন্ধকার। ইমরান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, যেন সে রাস্তায় না, কোনো বেপরোয়া খেলায় নেমেছে। তার চোখ সামনেই, কিন্তু দৃষ্টি যেন ঠিকঠাক কিছুই দেখছে না। মাথার ভেতর শুধু আগুনের মতো চিন্তা করছে। সামনে যেই গাড়ি পাচ্ছে, হর্ন না দিয়েই হঠাৎ পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। বাইক, অটো, প্রাইভেট কার সব তার কাছে বাধা মাত্র। রাস্তায় নিয়ম, সিগন্যাল কিছুই তার মাথায় ঢুকছে না। তার গন্তব্য সিটি হসপিটাল, কিন্তু আজ সে সেখানে জীবিত অবস্থায় পারবে কিনা সেটাই প্রশ্ন, যেন ভাগ্যের হাতে। হাতের কাটা জায়গা থেকে শুকনো রক্ত স্টিয়ারিংয়ে লেগে আছে, তবুও সে গতি কমায় না। বুক ধরফর করছে, নিঃশ্বাস ভারী, চোখ রক্তলাল। দূরে হাসপাতালের বিল্ডিং দেখা যায়। সাদা দেয়াল, বড় সাইনবোর্ড। সে যেন একটু আরো জোরে এক্সিলেটরে চাপ দেয়। ঠিক তখনই একটা গাড়ি হঠাৎ সামনে ব্রেক কষে। ইমরান স্টিয়ারিং ঘোরাতে যায়, কিন্তু গতি এত বেশি যে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চাকা রাস্তার উপরে ঘষে ভয়ঙ্কর শব্দ করে। গাড়িটা একপাশে ঘুরে গিয়ে সোজা রাস্তায় ধারের একটা বৈদ্যুতিক খুঁটির সাথে প্রচন্ড জোরে ধাক্কা মারে। শব্দটা চারপাশে কাঁপিয়ে দেয়। সামনের কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেতরে ঢুকে পড়ে। এয়ারব্যাগ খুলে গেলেও ধাক্কাটা এতটাই তীব্র যে ইমরানের মাথার সামনে আঘাত পায়। দরজার লক ভেঙে যায়। ধাক্কার জোরে ইমরানের শরীর সিট থেকে ছিটকে আধখোলা দরজার বাইরে রাস্তায় পড়ে যায়।
রাস্তার ধারে লোকজন চিৎকার করে ওঠে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। একজন দৌড়ে আসে, কেউ ফোন বের করে। ইমরান রাস্তায় উপর হয়ে পড়ে আছে, কপাল ফেটে রক্ত গড়িয়ে কানের পাশ দিয়ে নামছে, হাত পা নিস্তেজ, কিন্তু চোখ দুটো খোলা। সে তাকিয়ে আছে সামনে। হসপিটালের বিল্ডিংয়ে দেখা যাচ্ছে দূরে ঝাপসা হয়ে যাচ্ছে। চারপাশে শব্দ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। মানুষ, চিৎকার, গাড়ির হর্ন, সব যেন মাটির নিচে থেকে আসছে এমন লাগে। তার দৃষ্টি কাঁপে। আকাশ আর বিল্ডিং একসাথে মিশে যায়। মনে হয় সে যেন কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট নড়ে না। ধীরে ধীরে চারপাশে অন্ধকার হয়ে আসে। চলতে তুই আমার মরণ। তানিয়া খাতুন, পর্ব 41। অতিরিক্ত রোমান্টিকতা যাদের পছন্দ নয় তারা দূরে থাকুন প্লিজ। নূর ফোন হাতে নিয়ে ব্যস্ত পায়ে হাসপাতালের করিডোর ধরে বাইরে বেরোচ্ছে। মাথার ভেতর তখন একটাই চিন্তা, ইমরানকে জানাতে হবে। বারবার ফোনটা কানে তুলছে, আবার নামাচ্ছে। একবার, দুইবার, তিনবার, প্রতিবারই সে একই কথা, ফোন সুইচ অফ। নূরের কপালে ভাঁজ পড়ে যায়, বুকের ভেতর অস্বস্তি বাড়তে থাকে। এখন তো ওনার মিটিং শেষ হওয়ার কথা, তাহলে ফোন বন্ধ কেন? হাঁটতে হাঁটতে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি তাহলে বাড়ি গিয়ে ওনাকে সব বলবো, নাকি এখান থেকে অপেক্ষা করব? কোনটা ঠিক হবে? এসব ভাবতে ভাবতেই সে গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে দেখে ড্রাইভার নেই। নূর বিরক্ত হয়ে চারপাশে তাকায়। ড্রাইভার চাচ্চু কোথায় গেল? ঘুরে দাঁড়াতেই দেখে দূর থেকে ড্রাইভার দৌড়ে আসছে, মুখ লাল, নিঃশ্বাস হাঁপাচ্ছে। কাছে এসে প্রায় দম ছাড়তে ছাড়তে বলে, নূর মা, তাড়াতাড়ি ভেতরে চলো। নূর ভ্রু কুচকে তাকায়, কি হয়েছে, এমন হাঁপাচ্ছেন কেন? ড্রাইভার গলা কাঁপছে, চোখে ভয়। ইমরান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মুহূর্তের জন্য নূরের চারপাশটা যেন থেমে যায়। শব্দটা কানে ঢুকলেও মাথায় ঢুকতে চায় না। তার পায়ের নিচের মাটি যেন সরে যায়, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। সে কাপা গলায় বলে, কি বলছেন আপনি? ড্রাইভার দ্রুত বলে, ঠিকই বলছি নূরমা, একটু আগেই ওই রোডে হয়েছে। ওনারে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি দেখে দৌড়ে গেছিলাম। আপনি চলেন। নূর আর একটা কথাও বলতে পারে না, মাথা ধীরে ধীরে নাড়ায়। নিজের কানে নিজেই জানে না কেন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। এতক্ষণ আমি এখানে ছিলাম আর উনি। হঠাৎ সে দৌড়তে শুরু করে হাসপাতালের ভেতরের দিকে। ওনাটা ঠিকমতো ধরার কথাও মনে থাকে না। ফোনটা শক্ত করে মুঠোয় ধরা। তার মাথা কাজ করছে না, কিছুই মিলছে না। এসব কি সত্যি হচ্ছে, নাকি এটা কোনো দুঃস্বপ্ন? হাঁপাতে হাঁপাতে সে ছুটছে। চোখের সামনে শুধু ইমরানের মুখটা ভাসছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে তার পুরো পৃথিবীটা যেন এলোমেলো হয়ে ভেঙে পড়ছে। আইসিইউর সামনে পৌঁছাতে নূরের বুক ধড়ফড় করতে থাকে। কাচের দেয়ালের পাশেই কিছুই ঠিকমতো বোঝা যায় না, শুধু ডাক্তার আর নার্সদের দ্রুত নড়াচড়া, যন্ত্রের আলো জ্বালা নেভা। নূর কাচের গায়ে প্রায় লেগে গিয়ে দরজা দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করে। একজন নার্স এগিয়ে এসে নরম কিন্তু কড়া গলায় বলে, এখন ভেতরে কাউকে যেতে দেওয়া যাবে না, ডাক্তাররা দেখছেন। নূর ধীরে ধীরে পেছাতে থাকে। তার হাঁটু কাঁপছে। পাশের একটা চেয়ারে বসে পড়ে থপ করে। মনে হচ্ছে বুকের ভেতর থেকে শ্বাস বের হতে চাইছে না, সবকিছু আটকে গেছে। কিছুক্ষণ আগেও সব স্বাভাবিক ছিল। রাগ, কথা, ভুল বোঝাবুঝি সবই ছিল জীবনের অংশ, কিন্তু হঠাৎ করে সবকিছু এমন উল্টে যাবে সে কল্পনাও করেনি। কাপা হাতে ফোন বের করে নয়নাকে কল দেয়। তার মাথায় একটাই চিন্তা, বাড়িতে জানাতে হবে। সে পারবে না এগুলো সামলাতে। নয়না কল ধরেই বলেন, ইমরান গেছে তোকে নিতে। এই কথাটা শোনার সাথে সাথে নূরের ভেতরটা বাঁধ ভেঙে যায়। সে কিছু বলতে পারে না, গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু হঠাৎ করে ফোন চেপে ধরে জোরে কেঁদে ওঠে, আম্মু। ও পাশে নয়না ভয় পেয়ে যান। কি হয়েছে নূর, কাঁদছিস কেন? কথা বল মা। কিন্তু নূর ছোট বাচ্চার মতো হাওমাও করে কাঁদছে। তার শরীর কাঁপছে, শ্বাস জড়িয়ে যাচ্ছে, কথাগুলো গলায় আটকে যাচ্ছে। নূর মা, কথা বল, ঠিক কি হয়েছে বল। নূর কিছু বলতে পারে না। ফোনটা হাতে থেকে প্রায় পড়ে যাচ্ছিল। ড্রাইভার চাচা দ্রুত এগিয়ে এসে ফোনটা আলতো করে নূরের হাত থেকে নিয়ে নেয়। নূরকে চেয়ারে বসিয়ে বলে, মা একটু শান্ত হন, আল্লাহ ভরসা। তারপর ফোন কানে নিয়ে নয়নাকে সব খুলে বলেন। অ্যাক্সিডেন্ট, রাস্তা থেকে মানুষজন তুলে এনেছে, আইসিইউতে নেওয়া হয়েছে। ওপাশে কয়েক সেকেন্ড একদম চুপ। তারপর নয়নার গলা কেঁপে ওঠে, আমার ছেলে তো এতদিন গাড়ি চালাইছে,
কখনো কিচ্ছু হয় নাই। আজ এমন বড় অ্যাক্সিডেন্ট, তার শ্বাস ভারী হয়ে আসে, কিন্তু নিজেকে শক্ত করেন। আমি রওনা দিচ্ছি, তুমি নূরের পাশে থাকো। আমি না আসা পর্যন্ত ওকে একা ছাইরো না। এটা বলেই তাড়াহুড়ো করে ফোন কেটে দেয় নয়না। হাসপাতালের করিডোরে চুপচাপ বসে কাঁদছে নূর। আইসিইউতে লাল বাতিটা এখনো জ্বলছে, আর সময় যেন থেমে গেছে ওই দরজার ওপাশে। অনেকক্ষণ টান টান অপেক্ষার পর অবশেষে কেবিনের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসেন। নূর প্রায় লাফিয়ে উঠে দাঁড়ায়, পা দুটো কাঁপছে, তবু কোনোভাবে নিজেকে সামনে এগিয়ে যায়। কাপা গলায় জিজ্ঞাসা করেন, ডাক্তার উনি কেমন আছেন? ঠিক আছেন তো? ডাক্তার শান্ত গলায় বলেন, উনি এখন আউট অফ ডেঞ্জার, তবে অনেক ব্লিডিং হয়েছে। মাথায়, হাতে, পায়ে বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন। আপাতত 15 থেকে 20 দিন সম্পূর্ণ বেড রেস্ট দরকার। কথাগুলো শোনার সাথে সাথে নূরের ভেতর যেন আশার আলো জ্বলে ওঠে। এতক্ষণ বুকের ওপর যে পাথর চাপা ছিল সেটা একটু হালকা হয়। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নূর আস্তে করে জিজ্ঞাসা করে, আমি কি এখন দেখা করতে পারি? আরও 30 মিনিট পর। ওনার জ্ঞান পুরোপুরি ফেরেনি এখনো, আর খেয়াল রাখবেন কোনোভাবে যেন উনি উত্তেজিত না হন। এটা বলেই ডাক্তার চলে যান। নূর ধীরে একটি গভীর নিঃশ্বাস ছাড়ে। ঠিক তখনই করিডোর দিয়ে দৌড়ে নয়না এসে পৌঁছান, তার মুখে আতঙ্কের ছাপ। নূর নয়নাকে দেখেই আর নিজেকে ধরে রাখতে পারে না, ছুটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নয়না তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, শান্ত হন মা, কেমন আছে ইমরান? নূর কাঁদতে কাঁদতে ডাক্তারের বলা সবগুলো কথা খুলে বলেন। শুনে নয়না দীর্ঘ একটা স্বস্তির শ্বাস ফেলে। নূরের চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি মেয়ে, সব ঠিক আছে, তাহলে এত কাঁদছিস কেন? নূর ফুপিয়ে বলে, আমি যদি বাসায় থাকতাম তাহলে হয়তো এটা হতো না আম্মু। উনি বাসায় রাস্তা ধরতেন, তাহলে তো এই অ্যাক্সিডেন্টটা হতো না। নরম গলায় নয়না ধমকে ওঠেন, এভাবে ভাবলে চলে? এসব বলে আসে নাকি? আল্লাহ যা রাখেন তাই হয়। অনেক কেঁদেছ, এখন একটু শান্ত হয়ে বসো। তারপর চারপাশে তাকিয়ে জিজ্ঞাসা করেন, এখন ভেতরে যাওয়া যাবে? নূর মাথা নাড়ে, না, আর একটু পর। নয়না সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ফোন করে বলেন কিছু খাবার আনতে। মেয়েটা দুপুরে ভালো করে খায়নি, আবার এত কেঁদেছে। কিছুক্ষণ পর ড্রাইভার বিস্কুট আর পানি নিয়ে আসে। নয়না একটু জোর করে বুঝিয়ে সুঝিয়ে নূরকে দুটো বিস্কুট খাওয়ান। নূর খেতে চায় না, কিন্তু নয়নার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে খেয়ে নেয়। সময় যেন থেমে যায়। ঘড়ির কাঁটা নড়ছে, কিন্তু তাদের অপেক্ষা শেষ হচ্ছে না। প্রায় 1 ঘন্টা পর নার্স এসে জানায় এখন দেখা করা যাবে। নয়না আর নূর একসঙ্গে ধীরে ধীরে কেবিনের দরজার দিকে এগিয়ে যান। ভেতরে শুয়ে আছে তাদের ইমরান। নয়নার বুকের ভেতরটা হু করে ওঠে, সাদা আলোয় ভরা ঘর, চারপাশে ওষুধের গন্ধ। মনিটরের টুকটুক শব্দটা অস্বাভাবিক জোরে শোনা যায়। সেই শব্দ যেন মনে করিয়ে দিচ্ছে ইমরান বেঁচে আছে, কিন্তু কি অবস্থায়। বিছানার ওপর শুয়ে আছে ইমরান, মাথার একপাশে মোটা ব্যান্ডেজে মোড়ানো, কপালের পাশে শুকনো রক্তের দাগ হালকা বাদামি হয়ে লেগে আছে। ডান হাতটা প্লাস্টারে বাঁধা, বাম হাতে স্যালাইনের সুচ ঝুঁকানো। বুকের ওপর তার শ্বাস খুব ধীরে ওঠানামা করছে, যেন প্রতিটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এই দৃশ্যটা দেখে নয়নার পা থেমে যায়। হায় আল্লাহ! খুব আস্তে শব্দটা বেরিয়ে আসে তার মুখ দিয়ে। তিনি ধীরে ধীরে এগিয়ে যান, যেন জোরে হাঁটলে ছেলেটার ঘুম ভেঙে যাবে। বিছানার পাশে দাঁড়িয়ে কাপা হাতে ইমরানের চুলে হাত বুলিয়ে দেন। ব্যান্ডেজের ফাঁক দিয়ে যতটুকু চুল দেখা যায় সেটুকু এলোমেলো হয়ে আছে। নয়নার চোখ ঝাপসা হয়ে ওঠে। তিনি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেন, কিন্তু ঠোঁটের কোণা ভিজে ওঠে। ফিসফিস করে বলেন, এভাবে তোকে কখনো দেখবো ভাবিনি রে বাবা। ওদিকে দরজার কাছে দাঁড়িয়ে আছে নূর। সে ভেতরে ঢোকার পর থেকে একটা শব্দ বের করেনি। ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার অন্য পাশে দাঁড়ায়। ইমরানের মুখের দিকে তাকাতেই তার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। এই সেই মানুষ যে রাগে চোখ লাল করে তাকায়, কথায় কথায় বকেন, কিন্তু আজ সে এত নিশ্চুপ। চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে, মুখে কোনো শক্ত ভাব নেই, শুধু অসহায় ক্লান্ত একটা ছায়া। নূরের হাত ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু ছুতে গিয়েও থেমে যায়, যেন ভয় পাচ্ছে ছুলেই ব্যথা পাবেন। তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু ঠোঁট, চোখ দুটো ভরে ওঠে। চোখের কোণা কোণা থেকে বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ে, চুপচাপ শব্দহীন কান্না। একটার পর একটা ফোঁটা পড়তেই থাকে ইমরানের বিছানার চাদরের উপর। নয়না সেটা লক্ষ্য করেন, আস্তে করে নদীর কাঁধে হাত রাখেন, নরম গলায় বলেন, কাঁদছিস কেন মা? ও ঠিক হয়ে যাবে।
নূর ঠোঁটে কামড়ে মাথা নাড়ে, তবু তার চোখ ইমরানের মুখ থেকে 1 সেকেন্ডের জন্যও সরে না। মনে মনে শুধু একটা কথাই ঘুরতে থাকে, আর কখনো আপনাকে এভাবে হারানোর ভয় পেতে চাই না আমি। রাত তখন ঠিক 10টা ছুঁই ছুঁই। হাসপাতালের দিনের কোলাহল অনেক আগেই থেমে গেছে। লম্বা করিডর, আলো জ্বলছে ঠিকই, কিন্তু মানুষের আনাগোনা খুব কম। দূরে কোথাও ট্রলির চাকা ঘোরানোর হালকা শব্দ, নার্সদের আস্তে আস্তে কথা বলা, এইসব মিলিয়ে এক ধরনের ভারী নীরবতা। ইমরানের কেবিনটা সেই নীরবের ভেতরেই আলাদা করে আরও অশান্ত। নয়না কিছুক্ষণ আগেই বাড়ি ফিরে গেছেন। দাদাজান ইমরানের অ্যাক্সিডেন্টের খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছেন, শরীরও খারাপ হয়ে গেছে। যাওয়ার আগে নয়না বারবার পেছনে ফিরে তাকিয়েছিলেন। দরজার কাছে দাঁড়িয়ে নূরের মাথায় হাত রেখে বলেছিলেন, মা, একা পারবি তো? নূর জোর করে হেসেছিল একটু। আমি আছি আম্মু, আপনি যান, আমি আছি ওনার কাছে। এখন কেবিনে শুধু মানুষ, দুজন মানুষ। একজন গভীর আঘাতে দুর্বল, আর একজন সারাদিনের কান্না, ভয় আর দুশ্চিন্তায় ভেঙে পড়াও শক্ত হয়ে থাকার চেষ্টা করছে। নূর অনেকক্ষণ ধরে ইমরানের বিছানার পাশে বসেছিল, কখনো তার হাতের কাছে হাত রেখে, কখনো মনিটরের দিকে তাকিয়ে, কখনো চুপচাপ তার মুখ দেখেছে। চোখের পাতা ভারী হচ্ছিল, কিন্তু ঘুমাতে চাইছিল না। শেষ পর্যন্ত শরীর হার মানে বিছানার ধারে মাথা রেখে বসে থাকতে থাকতে কখন যে তার চোখ লেগে যায় সে নিজেও বুঝতে পারেনি। তার এক হাত ইমরানের বিছানার উপর রাখা, চোখের নিচে শুকনো অশ্রুর দাগ। বোঝা যাচ্ছে ঘুমানোর আগে সে অনেক পরিমাণ কেঁদেছে। ধীরে ধীরে ইমরানের জ্ঞান ফিরে। প্রথমে শুধু ব্যথা, মাথার ভিতর ধুক ধুক শব্দ, বুক টনটন করছে, হাত নড়াতে গেলে আগুনের মতো জানা, গলা শুকনো। সে ভ্রু কুঁচকে শ্বাস নেয়, চোখ আধখোলা করে সিলিংয়ের দিকে তাকায়। কিছুই পরিষ্কার লাগে না। কিছু সেকেন্ড পর স্মৃতির ফিরে আসে ঝাপসা ঝাপসা করে। গাড়ি, রাগ, রাস্তা, আলো, ধাক্কা, তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠা। কষ্ট করে একটু পাশ ফিরতেই তার চোখ আটকে যায়। নূর মাথা নিচু করে ঘুমিয়ে আছে, এত কাছে যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। মুখে ক্লান্ত, তবু শান্ত, চোখের কোণে শুকনো পানির দাগ। ইমরান বুকের ভেতর কেমন করে ওঠে। সে ধীরে ধীরে হাত তুলে নূরকে ছুঁতে চায়, কিন্তু তার হাতে তীব্র ব্যথায় মুখ বিকৃত হয়ে যায়। ঠোঁট ফাঁক করে চাপা গুমরানির শব্দ বের হয়ে আসে। নূর চমকে জেগে ওঠে। কি হয়েছে? কোথায় লেগেছে? খুব ব্যথা করছে? তার কণ্ঠে ঘুমের রেশ নেই, শুধু আছে ভয়। সে উঠে দাঁড়িয়ে বিছানার কাছে ঝুঁকে পড়ে। ডাক্তার ডাকবো? পানি লাগবে? কিছু চাই? ইমরান কিছুক্ষণ তাকিয়ে থাকে, চোখে ক্লান্তি, কিন্তু সেই চেনা জেদও আছে। তারপর খুব আস্তে কষ্ট করে একটা হাসি দেয়। মুখে কাটা দাগ, ঠোঁট ফুলে আছে, মাথায় ব্যান্ডেজ, তবু সেই হাসিতে তাকে অতিরিক্ত সুন্দর লাগছে। নূর ভ্রু কুঁচকে বলে, এই অবস্থায় আপনার হাসি পাচ্ছে? ইমরান ফিসফিস করে বলে, বউ পরপুরুষকে দেখতে এত ব্যাকুল হলে তো স্বামী মরতে মরতেও হাসবে, তাই নয় কি? কথাটা যেন সোজা কিন্নরের বুকে লাগে। তার মুখের রং বদলে যায়, চোখ ভরে ওঠে, ঠোঁট কাঁপে। সব বুঝতে বাকি থাকে না। সে বুঝতে পারে ইমরান সব জেনে গেছিল, সেই রাগেই এমন বেপরোয়া গাড়ি চালিয়েছে। নূর কাঁপা গলায় বলে, রাগ করেছেন? বিশ্বাস করুন, সময়টা এমন ছিল আমি বলতে ভুলে গেছিলে। ইমরান মুখ ফিরিয়ে নেয়। তোমার একটা স্বামী আছে, তাকে জানানো দরকার। কথার সঙ্গে সঙ্গে সে বিছানা ছেড়ে নামতে যায়। স্যালাইন ট্যালাইন টান মেরে ছিঁড়ে ফেলে। কি করছেন? থামুন। সে দ্রুত তাকে ধরে ফেলে। আপনি অসুস্থ। ইমরান তাদের দাঁত চেপে বলে, ওই হারামিটাকে আজ। ব্যথায় শরীর কেঁপে ওঠে, বাকিটা আর বলতে পারে না। নূর ভয় লাগে, এই চোখে সে চেনে নিয়ন্ত্রণহীন রাগ। সে তাড়াতাড়ি বিছানার উঠে ইমরানকে জড়িয়ে ধরে, খুব সাবধানে, যেন কোথাও চাপ না লাগে। শান্ত হন প্লিজ, আমি আপনার, শুধুই আপনার, আর কারো না। তার গলা ভেঙে যায়। আপনার এভাবে দেখে আমার কি হয়েছিল জানেন? মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি মরে যাব। কিন্তু ওকে দেখে এমন লাগেনি, কারণ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার স্বামী। কথাগুলো কাঁদতে কাঁদতেই বের হয়। ইমরানের বুক ওঠানামা করছিল দ্রুত। ধীরে ধীরে তার শ্বাস স্বাভাবিক হয়, চোখে আগুন কমে আসে। সে হাত তুলতে চায়, কিন্তু নূরকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না। নূর সেটা বুঝে ফেলে, আলতো করে তাকে শুইয়ে দেয়। তারপর নিজে বিছানার এক কোণে শুয়ে পড়ে, খুব সাবধানে। এক হাতে ইমরানের মাথায়
কাছে রেখে ধীরে ধীরে চুলে বিলি কাটতে থাকে। ইমরান চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। সেই দৃষ্টির ভাষা নূর খুব সহজেই বুঝে যায়। নূর মৃদু হেসে তার চোখ দুটো হাত দিয়ে ঢেকে দেয়। চোখ বন্ধ করুন মিস্টার ইমরান নওশাদ, আপনি অসুস্থ, এখন ঘুমাবেন। এভাবে নষ্ট চোখে তাকিয়ে থাকা নিষেধ। ইমরান চাপা হাসলো, ঠোঁটটা নূরের কানের কাছে এনে খুব ফিসফিস করে বলে, কি করবো বলো, আমি তো অসুস্থ, কিন্তু আমার মেশিনটা। সে ভীষণ চালাচ্ছে। সে তো আর অসুস্থ নয়। তার গলার স্বরটা ছিল দুষ্টু মাখানো। কথার আড়ালে লুকানো ইঙ্গিত নূরের গাল গরম করে দেয় লজ্জায়। হাঁসফাঁস করে ওঠে সে। চলবে, তুই আমার মরণ। তানিয়া খাতুন, পর্ব 42। অতিরিক্ত রোমান্টিকতা অ্যালার্ট। যারা অতিরিক্ত রোমান্টিক গল্প পছন্দ করেন, গল্পটা শুধুমাত্র তাদের জন্য। পুরো একটা দিন কেটে গেছে। হাসপাতালের সাদা দেয়াল, ওষুধের গন্ধ, নার্সদের ধীরে পায়ের শব্দ, সব মিলিয়ে জায়গাটা এক অদ্ভুত ক্লান্ত নীরবতায় ঠেকে আছে। আজ ইমরানকে বাড়ি নিয়ে যাওয়া হবে। সকাল থেকেই কাগজপত্র রেডি করা হচ্ছে। আদিল আর ইরফান এসে গেছে ইমরানকে নিয়ে যেতে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে কেবিনের এক পাশে। তাদের মুখে স্বস্তি। ইমরান বেঁচে আছে, সুস্থ আছে, হয়ে উঠেছে, এটাই অনেক বড় ব্যাপার। ইমরান বিছানায় হেলান দিয়ে বসে আছে। হাতে স্যালাইনের ক্যানোলা খুলে দেওয়া হয়েছে একটু আগে। মুখটা আগের চেয়েও শুকনো, তবে চোখে সেই চেনা জেদ। ডাক্তার শেষবারের মতো বলেন, মিস্টার নওশাদ, মিস্টার ইমরান, আপনাকে অন্তত আরও 4 দিন অবজারভেশনে রাখার কথা ছিল, কিন্তু আপনি জোর করলেন। ঠিক আছে, তবে রোজ আমি বাসায় গিয়ে চেক আপ করবো। একদম রেস্ট, কোনো স্ট্রেস না, কোনো ঝামেলা না। ইমরান হালকা হাসলো। ডাক্তার, হাসপাতালের বিছানায় শুয়ে থাকলে আমার অসুখ বেড়ে যাবে। বাসায় গেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। ডাক্তার মাথা নেড়ে বেরিয়ে গেলেন। আদিল নিচু গলায় বলে, ভাই একটু ধৈর্য ধরলেই পারতি, আমরা তো ছিলামই। ইমরান তাকালো জানালার বাহিরে। হাসপাতালে এই গন্ধে আমি শ্বাস নিতে পারি না। বাসায় যেতে হবে। এদিকে নূর বাসায়। সে ইমরানের রুম গোছাচ্ছে। বিছানার চাদর পাল্টিয়ে দিল, বালিশ রোদে দিয়ে আবার এনে ছেড়ে রাখলো। টেবিলের উপর জমে থাকা ধুলো মুছে দিল ধীরে ধীরে। আলমারির ওপরে রাখা ইমরানের ঘড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। তার ভিতরে রাগ আছে, প্রচন্ড রাগ। ডাক্তার যখন বলেছিল আরো 4 দিন থাকতে হবে, তখন তার বুকের ভেতরটা একটু হালকা হয়েছিল। হাসপাতালে থাকলে হয়তো অন্তত নজরের মধ্যে থাকবে, কিন্তু না, ইমরান কারো কথা শোনে না। নিজে ডাক্তার ডেকে কথা বলে জোর করে ছুটি নিয়ে নিল। নূর বিছানার চাদরটা ঠিক করতে করতে বিড়বিড় করে বলে, নিজের শরীরটা নিয়ে এতটুকু ভয় নেই লোকটার, সব কিছুতে জেদ। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে তাড়াতাড়ি হাতের পিঠ দিয়ে মুছে ফেলল। রাগ করেছি বলে ভাববেন না, আমি চিন্তা করি আপনার। আমার বয়েই গেছে আপনার চিন্তা করতে। রুমের পর্দা সরিয়ে জানালা খুলে দিল সে। হালকা বাতাস ঢুকলো। বিছানার পাশে একটা চেয়ার টেনে রাখলো, যাতে ইমরান উঠে বসতে পারে। ওষুধ রাখার জন্য টেবিলের উপর আলাদা করে জায়গা করে দিল। নয়না রান্না করে দাঁড়িয়ে আছেন। চুলার আগুন নরম করে চলছে। কড়াইতে ফুলে উঠেছে গরম গরম লুচি। পাশে আলুর তরকারির গন্ধে পুরো বাড়িটা ভরে গেছে। মিষ্টিও সাজিয়ে রাখা হয়েছে প্লেটে। এগুলো আদিল আর ইরফানের। ইমরান বাড়ি ফিরেছে, তাই তার পছন্দের সবকিছু রান্না হচ্ছে, কিন্তু সে এগুলো তেল মশলায় কম। একটু আগেই ইমরানকে নিয়ে আসা হয়েছে। আদিল আর ইমরান তাকে ধরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে তার রুমে তুলে দিয়েছে। নূর রান্নাঘরের নয়নাকে সাহায্য করছিল, কিন্তু নয়না বিরক্ত গলায় বলে, নূর, আর কত কাজ করবি? তুই যা না একটু উপরে যা, আমার হয়ে আসছে, তোকে আর লাগবে না। এই নে, লুচি তরকারি মিষ্টি আছে। ইরফান আর আদিলকে দিয়ায়। নূর চুপচাপ মাথা নাড়ল। দুটো প্লেটে গরম লুচি তরকারি আর মিষ্টি তুলে নিল। হাত দুটো সাবধানে সামলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ইমরান রুমের দরজাটা আধো খোলা। ভেতরে ইমরান বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, মুখে ক্লান্তি কিন্তু চোখ খোলা। পাশে চেয়ারে বসে আদিল আর ইরফান গল্পে মশগুল। নূর ঢুকতেই ইরফান তাকিয়ে দেখে, হেসে উঠে দাঁড়ালো। আরে ব্যাস, লুচি দে বোন, তুই খুব জোর খিদে পেয়েছিল।
নূর হালকা হেসে একটা প্লেট ইরফানের হাতে দিল, আর একটা আদিলের দিকে বাড়িয়ে দিল। গরম থাকতে খেয়ে নাও। ঘরের ভেতর মুহূর্তের লুচির গন্ধ ছড়িয়ে গেল। ইমরান ভ্রু কুঁচকে তাকালো, তারপর আদিলকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, বিয়ের আগে বলিসনি তো তোর বোনের চোখে সমস্যা আছে? আদিল অবাক মনে বলল, মানে? ইমরান ধীরে ধীরে নূরের দিকে তাকালো, চোখে দুষ্টুমি মেশানো দৃষ্টি। এখানে যে আরেকটা মানুষ আছে, এখানে শুয়ে আছে, সেটা কি তার চোখে পড়ে না? শুধু তোদেরকেই খাওয়াবে? নূর থমকে দাঁড়িয়ে রইল, তারপর মুখ শক্ত করে বলে, ভাইয়া তুই তো আমাকে বিয়ের আগে বলিসনি তোর বন্ধু কানে কালা, ডাক্তার যে বলেছে তেল মশলা না খেতে, শোনেনি নাকি? ইরফান মুখ চেপে হাসি আটকাতে চেষ্টা করছে। আদিল নিচু গলায় বলে, ভাই লুচি খাবে খোকা, আসো। ভাই লুচি খাবে খোকা, আসো। ইমরান গম্ভীর গলায় বলে, আগে দুটো ঘর থেকে বের হ, আমি ফ্রেশ হব। আদিল হেসে বলে, তো হো না, আমরা থাকতে আবার কোথায় সমস্যা? ইমরান চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলে, সমস্যা আছে, চুপ করে বের হও। আমাকে যদি উঠতে হয় তাহলে কিন্তু পেছনের লাথি মেরে বের করব। ওর গলার সেই সুরে মজা ছিল না, ছিল স্পষ্ট হুঁশিয়ারি। ইরফান তাড়াহুড়ো করে খেতে খেতে হঠাৎ কাশতে শুরু করলো, আবার গলায় আটকে গিয়ে অবস্থা খারাপ। আদিল ওর মাথায় হাত বুলিয়ে বলে, চল ভাই, আমরা নতুন বিয়ে করেছি, অকারণে এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই। দুজন দ্রুত রুম থেকে বের হয়ে যেতেই ইমরান দরজার দিকে তাকিয়ে বলল, দরজা বন্ধ করো। নূর বাধ্য মেয়ের মতো চুপি চুপি গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে, এই লোক না জানি আবার কি করে বসে। ইমরান গলায় নরম হলেও ভেতরে আগুন লুকানো, কাছে এসো। নূর ধীরে ধীরে এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়, চোখ তুলে তাকাতেই ওর বুকটা কেঁপে ওঠে। সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন তাকে ভেতর পর্যন্ত পড়ে ফেলছে। ইমরান তার হাত ধরে টেনে নিল। এক মুহূর্তে নূর ভারসাম্য হারিয়ে তার বুকের উপর এসে পড়ল। নূরের নিঃশ্বাস জড়িয়ে গেল। পালাতে চাইলেও ইমরান বাহুর বাঁধন এত শক্ত, সে না পেরে কাপা স্বরে বলল, ছাড়ুন। কিন্তু ইমরান থামল না, তার মুখে নূরের খুব কাছে নেমে এলো, এত কাছে যে দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। নূরের নরম গোলাপি অধরে অধর মিলিয়ে দেয় ইমরান। সেই মুহূর্তে সময় যেন ধীরে হয়ে গেল। নূর চোখ বন্ধ করে ফেলল, বুঝতে পারছিল না লজ্জায় কাঁপছে নাকি অজানা কোনো অনুভূতিতে। ইমরানের আচরণ রুক্ষ, কিন্তু ভেতরে দহন, অধিকার, রাগ, আকর্ষণ সব মিলিয়ে ঝড়ের মতো। প্রায় অনেকক্ষণ পর ইমরান অবশেষে নূরকে ছেড়ে দিল। ছাড়া পেতেই নূর যেন হাওয়া খুঁজে পেল, হাঁপানি রোগীর মতো জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বুকটা দ্রুত ওঠানামা করছে, কপালে ছোট ছোট ঘামের ফোঁটা, গাল দুটো লাল টকটকে। ওর অবস্থা দেখে ইমরানের মুখে দুষ্ট হাসি ফুটে উঠল। নূর সেটা দেখে আরও রেগে গিয়ে পাশে থাকা বালিশটা তুলে ঠাস করে মেরে বসলো ইমরানের গায়ে। কিন্তু তাতেও লাভ হলো না। ইমরান বালিশটা ধরে হো হো করে হেসে উঠল। ইমরান হাসতে হাসতে, এই মারধর শেষ হলে আমাকে একটু ফ্রেশ করে দেবে। খুব কেঁদেও পেয়েছে বউ। নূর ভ্রু কুচকে তাকালো, কিন্তু চোখের কোণে লজ্জায় হাসি লুকিয়ে রইল। কিন্তু না বলে মাথা নেড়ে উঠে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো একটি বালতি ভর্তি পানি আর নরম তোয়ালে নিয়ে। ঘরে তখন নরম নীরবতা, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। ইমরান হাত এগিয়ে গিয়ে বলে, নিন, হাত পা সব মুছিয়ে দিন ম্যাডাম। নূর ঠোঁট কামড়ে হাসি চেপে রাখত। বলেই ধীরে ধীরে ইমরানের শার্টের বোতাম খুলতে শুরু করলো। ওর আঙুলগুলো কাঁপছিল সামান্য। ইমরান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন এই মুহূর্তটা ওর সবচেয়ে প্রিয় দৃশ্য। নূর চোখ তুলতে পারছে না, মাথা নিচু, চুল গায়ে ছুঁয়ে পড়ছে। শার্ট খুলে নরম গলায় বলে, প্যান্টটা খুলবেন না? ইমরান সঙ্গে সঙ্গে মুখ কুচকে অভিনয় করতে শুরু করলো। উফ, হাতটা তো ব্যান্ডেজ করা, খুব ব্যথা করছে। তুমি একটু সাহায্য করলে কি হয়? নূর অবাক হয়ে তাকালো, মুহূর্তে বুঝে ফেলে ইমরানের নাটকবাজ। খুব আস্তে করে বলে লজ্জা সামলাতে সামলাতে ওর কথা মতো সাহায্য করলো।
তারপর তোয়ালে পানিতে ভিজিয়ে আলতো করে ইমরানের গায়ে হাত পা বুক মুছিয়ে দিতে লাগলো। ছোঁয়ার ভঙ্গিতে যত্ন ছিল, অদ্ভুত কোমলতা ছিল, যেন ভালোবাসা হাত দিয়ে প্রকাশ করছে। ইমরান ধীরে সুরে ডাকলো, বউ। নূর নিচু গলায় বলল, হুম। ইমরান ফিসফিস করে, তুমি যখন এভাবে যত্ন করো তখন সব ব্যথা সেরে যায় জানো। নূর চোখ তুলে তাকালো 1 সেকেন্ডের জন্য, তারপর আবার নামিয়ে ফেললো। চুপ করুন, বেশি কথা বলবেন না, নয়তো এরকম রেখে চলে যাব। হঠাৎ ইমরান দুষ্টু গলায় বলে, কিন্তু পুরো ফ্রেশ তো হতে পারলাম না এখনো। আন্ডার প্যান্টটা খোলো বউ, নয়তো শরীর মুছাবি কি করে। নূর সঙ্গে সঙ্গে বুঝে মুখ পাকালো, আমি শরীর মুছিয়ে দেবো বলেছি, আপনার ইয়েটা নয়, অসভ্য প্রফেসর। ইমরান মিটিমিটি হেসে তাকিয়ে বলে, শয়তান মহিলা, যখন ইয়েটা ধরিস তখন খুব ভালো লাগে, এখন যত্ন করতে দোষ। কথাটা শুনে নূর লজ্জা আর রাগে গরম হয়ে ওঠে। আমি কবে ছুঁয়েছি মিথ্যেবাদী। ইমরান কিছু বলার আগেই রাগের মাথায় নূর হঠাৎ একটা অসাধ্য কাজ করে বসলো। এক ঝটকায় ইমরানের দিকে ঝুঁকে শক্ত করে চেপে ধরলো। ইমরান চমকে ওঠে, আরে আরে লাগছে কিন্তু বউ। নূর নিজে কি করেছে বুঝতে পেরে তখন নিজেই নিজের কাছে লজ্জা পায়। চোখ পুরো লাল, চোখ বড় বড় করে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, তোয়ালে ফেলে দিয়ে দৌড়ে দরজার দিকে যায়। দরজা খুলে বেরিয়ে যাওয়ার সময়ও পেছনে তাকায় না। ঘরে একা বসে রইল ইমরান, অবাক হতভম্ব। তারপর ধীরে ধীরে তার মুখে সেই চিরচেনা হাসিটা ফিরে এলো। সাবধানে থাক ভাই, এই মেয়ের মতলব ভালো না বলে মাথা নাড়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ে। চলবে আগামী পর্ব পেতে আমাদের সঙ্গেই থাকুন। এই পর্বটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, নইলে কিন্তু 1 যুগ পরে পরের পর্ব দিব। স্টে হোম, স্টে সেফ।